আমরা জিওগ্রাফি খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন নদ নদী এবং সেই সংক্রান্ত বিভিন্ন আলোচনা করব। তো ভারতবর্ষের ক্ষেত্রে যেমন আমাদের নদীমাতৃক দেশ আমরা বলে থাকি, বাংলার ক্ষেত্রেও কিন্তু একই কথা খাটে। নদীবহুল রাজ্য আমরা পশ্চিমবঙ্গকে বলতেই পারি। আমরা যদি ম্যাপটা দেখি তাহলেই বুঝতে পারবো উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পর্যন্ত প্রচুর নদ নদী কিন্তু রয়েছে। তো যত নদ নদী রয়েছে সেগুলোকে আমরা যদি বিভিন্ন ভাগ করি, সেখানে আমরা দেখব ভাগীরথী হুগলি এটা কিন্তু প্রধান নদী। স্যার, আপনি কি কিছু বলছেন? শোনা যাচ্ছে না। হ্যাঁ, তো নদ নদীর মধ্যে ভাগীরথী হুগলি হচ্ছে প্রধান। এবার পশ্চিমবঙ্গে যত নদ নদী রয়েছে সেটাকে আমরা একসাথে আলোচনা না করে কি করি, একত্রে আমরা কিন্তু আলোচনা করি। একত্রে না করে আমরা বিভিন্ন ক্লাসিফিকেশন করে নিই, তিনটি ভাগ আমরা করে নিই। একটা হচ্ছে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের নদ নদী আমরা বলতে পারি। আর একটা ভাগ করতে পারি বৃষ্টির জলে পুষ্ট নদ নদী, আর একটা জোয়ারের জলে পুষ্ট নদ নদী। এই তিনটে ক্যাটাগরি কিন্তু আমরা করতে পারি। তো প্রবাহ যদি দেখি আমরা, এটা আমরা জলের উৎসের উপর ভিত্তি করে বলতে পারি। আবার প্রবাহের দিক থেকে যদি আমরা ভাগ করি তাহলে পশ্চিমবঙ্গের নদ নদীকে তিনটে ভাগে আবার ভাগ করা যায়। একটা হচ্ছে দক্ষিণ বাহিনী নদী, যেগুলো দক্ষিণ দিকে বাহিত, যেগুলো দক্ষিণ দিকে বাহিত হয়ে এসেছে। যেমন কোনগুলো? ভাগীরথী হুগলি। এখানে উত্তরবঙ্গে যত নদ নদী আছে সবগুলোই কিন্তু দক্ষিণ বাহিনী, দক্ষিণ দিকে বাহিত হয়ে এসেছে। তো প্রশ্ন হতে পারে এরকম যে নিম্নলিখিতর মধ্যে কোনটা দক্ষিণ বাহিনী নদী? তো এখানে তিস্তা, জলঢাকা, তোরসা, রায়ডাক, মহানন্দা সবগুলোই কিন্তু উপরের পার্বত্য অঞ্চল থেকে দক্ষিণ দিকে বয়ে এসেছে। বা ভাগীরথী হুগলির ক্ষেত্রেও আমরা দেখব সেটা কিন্তু দক্ষিণ দিকেই বয়ে এসেছে। সুতরাং এগুলো সবই দক্ষিণ বাহিনী নদী। আবার পূর্ব বাহিনী নদী, পূর্ব বাহিনী নদী কোনগুলো? এখানে আমরা মালভূমি অঞ্চল থেকে বৃষ্টির জলে পুষ্ট নদ নদী যেগুলোকে বলছি সেগুলো সবই কিন্তু পূর্ব বাহিনী নদীর মধ্যে পড়বে। অজয়, দামোদর, ময়ূরাক্ষী, দ্বারকেশ্বর, শিলাবতী, কংসাবতী সব পূর্ব দিকে এসেছে। সুতরাং এগুলো পূর্ব বাহিনী নদী। এবং পশ্চিম বাহিনী নদী, পশ্চিম বাহিনী নদী কোনগুলো? এইখানে আমরা দেখতে পাবো জলঙ্গি, এই চূর্ণী এবং ইছামতি। এগুলো কিন্তু পশ্চিম দিকে এই দিকে বাহিত হয়ে এসেছে। এখানে একটা গৌণ ঢাল আছে। নদ নদীর বহনের দিক, এটা কিন্তু আমরা ঢালটা বুঝতে পারি। গৌণ ঢালটা কিন্তু আমরা বুঝতে পারি নদ নদীর দিক দেখে। নদ নদীর দিক দেখে আমরা গৌণ ঢালটা কিন্তু বুঝতে পারি। তাহলে তিন দিকে আমরা দেখলাম দক্ষিণ বাহিনী নদী, পূর্ব বাহিনী নদী, পশ্চিম বাহিনী নদী। এছাড়া আমরা জোয়ারের জলে পুষ্ট যতগুলো নদ নদী দেখব সবগুলো কিন্তু উত্তর দিকে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সবই উত্তর দিকে গেছে। তো এগুলোকে আমরা উত্তর বাহিনী নদী বলতে পারি। তো এইভাবে আমরা ক্লাসিফিকেশনগুলো করতে পারি। এবার এখানে কিন্তু এমসিকিউ এখান থেকে তৈরি হবে। এমসিকিউ কিন্তু এখান থেকে
তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। একটু ভালো করে আমরা, খুব ভালো করে আমরা ম্যাপটা স্টাডি করব। এই যখনই আমরা রিভার আলোচনা করব তখন কিন্তু ম্যাপ স্টাডিটা আমাদের খুব ভালো করে করতে হবে, বা আমরা যখনই জিওগ্রাফি চর্চা করব তখন কিন্তু ম্যাপ স্টাডিটা করতে হবে। তাহলে এইগুলো আমাদের কাজ হবে। একটু যদি আমরা খাতায় ড্রয়িং করে নিতে পারি তাহলে কিন্তু খুব সহজে মনে রাখা সম্ভব। এবং অবস্থান, এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে যখনই আমরা পার্বত্য অঞ্চলে ক্লাসিফিকেশন করি তখন কিন্তু আমরা তিস্তা নদীকে ধরেই করি, উত্তরবঙ্গের তিস্তাকে ধরেই কিন্তু পার্বত্য অঞ্চলে ক্লাসিফিকেশনটা করে থাকি, কারণ তিস্তা একেবারেই কিন্তু পূর্ব দিকে এবং পশ্চিম দিক, দার্জিলিং হিমালয়ে পূর্ব দিক পশ্চিম দিক দুটো ভাগ করে দিয়েছে, একদিকে উচ্চতা বেশি একদিকে উচ্চতা কম। এবং এখানে আমাদের অনেক সময় প্রশ্ন হয় পশ্চিমবঙ্গের সব থেকে পূর্ব দিকের নদী কোনটা? তো সব থেকে পূর্ব দিক কিন্তু আমরা সংকোষ। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে পিএসসির বিগত বছরের প্রশ্ন যদি দেখি তখন আমরা দেখব যে এইখানে সংকোষকে কিন্তু অনেক সময় নেওয়া হয় না, উত্তরে নেওয়া হয় না। কেন নেওয়া হয় না সেটা বলি। সংকোষ হচ্ছে এই এই পশ্চিমবঙ্গের এই যে অংশটা, পূর্ব দিকের অংশটা, এর পাশে আসাম রাজ্য পড়ে যাচ্ছে, আসামের বর্ডার। এবং এই সংকোষের যে কোর্স, তার যে চ্যানেল, তার যে প্রবাহ পথ, সেইটাই হচ্ছে পশ্চিমবঙ্গ এবং আসামের বাউন্ডারি। তো সেই জন্য কিন্তু অনেক সময় পিএসসি এটা নেয় না। এখন এরকম নর্মাল অন্য পরীক্ষার ক্ষেত্রে যদি হয় তখন সেটা আমরা সংকোষ করব, না হলে কিন্তু রায়ডাক। ঠিক আছে, রায়ডাকটাকে অনেক সময় নেওয়া হয়। তো অপশানগুলো দেখে নেবেন। তোরসা, জলঢাকা, তিস্তা, এই যে সিকোয়েন্সগুলো আছে পরপর পরপর যে সিকোয়েন্সগুলো, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। সিকোয়েন্সগুলো ইম্পর্ট্যান্ট। পশ্চিম থেকে পূর্ব দিকে সাজাতে দিল মহানন্দা, তিস্তা, জলঢাকা, তোরসা, রায়ডাক, বা উল্টো দিকে, তখন আমরা কিন্তু সেটা খুব সহজে করতে পারবো। যেটা করা হয় সাধারণত হিমালয়ের যে পিকগুলো আছে সেগুলো করতে দেওয়া হয়, গঙ্গার যে উপনদীগুলো এসে মিশেছে গঙ্গাতে সেইগুলোর করতে দেওয়া হয়। এরকমভাবে দেখবেন এগুলো হয়। বা পর্বতমালা যেগুলো আছে তাদের সিকোয়েন্স জিজ্ঞাসা করা হয়, কারাকোরাম, লাদাখ, জাস্কার, পীরপাঞ্জাল, এইভাবে কিন্তু হয়। সুতরাং আমাদের কিন্তু যখনই আমরা পড়ব একেবারে আমাদের লক্ষ্যটা থাকবে মেন্স লেভেলের লক্ষ্য থাকবে, সবসময় যে কোনো পরীক্ষারই মেন্স লেভেলের লক্ষ্য থাকবে। সুতরাং পড়ার সময় কিন্তু আমাদের সেইভাবে করে নিতে হবে, যাতে করে যেমন ধরনের যেরকম ইচ্ছা প্রশ্ন আমাদের দেয়া হোক না কেন কোনো সমস্যা যেন না হয়। এই তো যাই হোক, আমরা পরপর কিন্তু একটা একটা আলোচনা করব বিভিন্ন। প্রথম আমরা প্রধান নদী নিয়ে আলোচনা করব, ভাগীরথী হুগলি। তো ভাগীরথী হুগলি এখানে রাজমহল পাহাড়ের কাছে, এখানে রাজমহল পাহাড়, বিহার রাজ্য। তো সেখান থেকে বাঁক নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে এবং এখানে ধুলিয়ান রয়েছে, ধুলিয়ান মুর্শিদাবাদ জেলা, সেইখানে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। মূল যে প্রবাহ সেটা পদ্মা হিসেবে চলে যাচ্ছে বাংলাদেশে এবং গৌণ প্রবাহটা ভাগীরথী হুগলি নামে দক্ষিণ দিকে কিন্তু চলে আসছে। এবার আমরা যদি গুগল ম্যাপে দেখি তাহলে দেখব এখানেও যতটা দেয়া আছে তার থেকেও কিন্তু একটা সরু প্রবাহ রয়েছে, ভাগীরথী হুগলি। তো এখানে এই দুটো নদী এরকম যাচ্ছে কেন? কারণ এদের ঢাল দুটো কিন্তু আলাদা।
মূল ঢালটা কিন্তু বাংলাদেশের দিকে, সেজন্য মূল প্রবাহটাও এদিকে চলে গেছে। এদিকে একটা গৌণ ঢাল আছে, সেজন্য এদিকে এই অংশটা এসেছে। তো ফারাক্কা বাঁধ দিয়ে জলটাকে কিন্তু ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, না হলে পুরোটাই হয়তো পদ্মা দিয়েই প্রবাহিত হয়ে যেত। সেটাকে বাদ দিয়ে আটকানো হয়েছে। যাই হোক, ভাগীরথী হুগলির যে মোট দৈর্ঘ্য, ভাগীরথী হুগলির মোট দৈর্ঘ্য সেটা কিন্তু কত কিলোমিটার বলুন তো? স্যার গঙ্গা ধরলে তো অনেকটাই, 25 আর পশ্চিমবঙ্গ ধরলে 500 হবে, 500 কিমি প্রায়। প্রপার দৈর্ঘ্যটা কি শুধু 500? টোটালটা কিন্তু 520 কিলোমিটার। এই যে অংশটা, এই যে অংশটা, এটা কিন্তু 520 কিলোমিটার, 520। ঠিক আছে, 520 কিলোমিটার। তো বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এবার আরেকটা প্রশ্ন এখানে হয়, এই যে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে আসছে ভাগীরথী হুগলি, এটা কোন কোন জেলার উপর দিয়ে গিয়েছে? কোন কোন জেলার উপর দিয়ে গিয়েছে বলতে পারবেন? ভাগীরথী হুগলি কোন কোন জেলার উপর দিয়ে গিয়েছে? মুর্শিদাবাদ হবে, বেশ, তারপরে হচ্ছে নদিয়া, বেশ। তারপরে তোমার গিয়ে হচ্ছে 24 পরগনার উপর দিয়েও গেছে আর কি। আর ওখানে থেকে গিয়েই তো দক্ষিণ 24 পরগনাতে গিয়েই তো আর কি এই সাথে মিশছে। মাঝে হাওড়া হুগলি বাদ গেল। এখানে দেখুন, মুর্শিদাবাদ জেলা, মুর্শিদাবাদ জেলার একেবারে মাঝ বরাবর প্রবাহিত হয়েছে। ঠিক আছে, মুর্শিদাবাদ জেলার মাঝ বরাবর প্রবাহিত হয়েছে। তারপর নদিয়ার মোটামুটি খুব মাঝ বরাবর বলা যায় না, একটা সাইড দিয়ে প্রবাহিত হয়েছে। তারপর এখানে হাওড়া, হুগলি, কলকাতাও আসছে, এবং তারপরে সেটা দক্ষিণ 24 পরগনা। তো এতগুলো জেলার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। যেমন আমাদের জিজ্ঞাসা করা হয় যে কর্কট ক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে, সেরকমই এখান থেকে একটা প্রশ্ন হয়, হতে পারে যে ভাগীরথী হুগলির প্রবাহটা কোন কোন জেলার উপর দিয়ে গিয়েছে। ঠিক আছে, এবার যদি উপনদীর বিষয়ে আসা হয়, ডান তীরের উপনদী কোনগুলো আর বাম তীরের উপনদী কোনগুলো? ভাগীরথী হুগলির ডান তীরের উপনদী কোনগুলো, বাম তীরের উপনদী কোনগুলো? এখানে দেখাও যাচ্ছে, আমরা দেখেও বলতে পারি। বলুন, ডান তীর, ডান তীরে কোন কোন উপনদী এসে মিশেছে? তো বালাসই আছে, তারপরে অজয়, ময়ূরাক্ষী। আর দামোদর। হ্যাঁ, অবশ্যই দামোদরের কথাটা আসবে, কারণ ভাগীরথী হুগলির পর দক্ষিণবঙ্গের সবচেয়ে গুরুত্ব নদী কিন্তু দামোদর। তো ময়ূরাক্ষী, অজয়, দামোদর, ব্রাহ্মণী, দ্বারকেশ্বর, রূপনারায়ণ, কাঁসাই, হলদি, এগুলো সব ডান তীরের। এবং বাম তীরের হচ্ছে কোনগুলো বলুন? জলঙ্গি, মাথাভাঙা এবং চূর্ণী, যেগুলো আমরা নদীর মধ্যে পশ্চিম বাহিনী নদী যেগুলো বলছিলাম, সেইগুলো মাথাভাঙা, চূর্ণী এবং জলঙ্গি। এই তিনটে বাম তীরের উপনদী। এখন এই যে কোর্সটা রয়েছে, ধুলিয়ান থেকে
নবদ্বীপ পর্যন্ত, নবদ্বীপ মায়াপুর পর্যন্ত এটা ভাগীরথী বলা হয় এবং তার পরের অংশটাকে হুগলি নদী বলা হয়। তো এই ইনফরমেশনগুলো আমাদের মনে রাখতে হবে। প্রধান নদী হলো, এরপরে আমরা চলে যাব উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তা। তিস্তার দৈর্ঘ্য কত? এবং তিস্তা কিন্তু একটা আন্তর্জাতিক নদী, ভারতবর্ষ বাংলাদেশ এর উপর দিয়ে প্রবাহিত। দৈর্ঘ্য কত তিস্তার? তিস্তার যদি মোট দৈর্ঘ্য বলা হয় তাহলে সেটা 309 কিলোমিটার। যদি বলা হয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে কতটা, তাহলে 121 কিলোমিটার। উৎপত্তি কোথায় হয়েছে এটা আশা করছি বলতে পারবেন। তিস্তার উৎপত্তি কোথায় হয়েছে? সিকিমের জিমু জেমু হিমবাহ। সিকিম থেকে তাহলে আসছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে আমরা বলছি 121 কিলোমিটার, সিকিম থেকে আসছে। কোথায় গিয়ে মিশেছে? এটা যমুনাতে এগিয়ে মিশেছে, মানে ওই ব্রহ্মপুত্র যেটার নাম ছিল আর কি, ওটা তো যমুনা নামে পরিচিত বাংলাদেশে। বেশ। তাহলে তিস্তা হচ্ছে এইটা। কোন কোন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে যদি বলা হয়, তাহলে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার। উপনদী কোনগুলো? তিস্তার উপনদী হচ্ছে রঙ্গিত, করলা, রঙ্গিত, করলা, রংপো, এই তিনটে মনে রাখবেন। তিস্তা কিন্তু বন্যা প্রবণ, উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয় তিস্তাকে, এবং এটা একটা দক্ষিণ বাহিনী নদী। এই ইনফরমেশনগুলো মনে রাখতে হবে। দার্জিলিং হিমালয়কে এটা দুটো ভাগে ভাগ করে প্রবাহিত হয়েছে। তিস্তার পরে তোরসা। তোরসার উৎপত্তি কোথায় হয়েছে? এই জায়গাটা কিন্তু ভুটান পড়ে যাচ্ছে, ভুটান। তো চুম্বি উপত্যকা, হ্যাঁ, যেটা নিয়ে এখানে চীনের সাথে একটু ঠিক ঠিক সমস্যা। ঠিক এখানে আমরা দেখলেই বুঝতে পারবো পশ্চিমবঙ্গ এখান থেকে শুরু হচ্ছে, এর উপরে আসছে এখান থেকে প্রভাবটা। তো চুম্বি উপত্যকা থেকে এটা উৎপত্তি হয়েছে। যমুনা নদীতে গিয়ে এটাও কিন্তু মিশেছে। পশ্চিমবঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার, এখানে আমরা ম্যাপটা দেখলেই বুঝবো এই জায়গাটা আলিপুরদুয়ার, তারপরে এখানে কোচবিহার, এর উপর দিয়ে প্রবাহিত। উপনদী কোনগুলো? কালজানি, কালজানি, গদাধর। গদাধর এবং হলং, তিনটে। এবং তোরসার ভুটানের নাম সেটা হচ্ছে আমুচু। অনেক সময় এরকম ধরনের প্রশ্ন করা হয়। তো আমুচু হচ্ছে তোরসার ভুটানের নাম। আচ্ছা, এবার চলে আসবো মহানন্দা। মহানন্দার কোষটা এখানে দেখা যাচ্ছে। উৎপত্তি কোথায় হয়েছে? পাগলাঝোড়া প্রস্রবণ, দার্জিলিংয়ের ঘুম পাহাড়ের কাছে পাগলাঝোড়া প্রস্রবণ, সেখান থেকে মহানন্দার উৎপত্তি হয়েছে। মিশেছে কোথায়?
পদ্মাতে গিয়ে, বাংলাদেশে গিয়ে মহানন্দার প্রবাহটা এইভাবে আসছে, বিহারের দিকে চলে যাচ্ছে, আবার তারপরে আবার এখানে এসে মিলেছে এইখানে দিয়ে, এইখানে। পশ্চিমবঙ্গের মহানন্দার কিন্তু অনেকগুলো উপনদী আছে। মেচি, বালাসন, পুনর্ভবা, রত্না, কঙ্কাই, এরকম সব উপনদী মহানন্দার রয়েছে। জল ঢাকা, জল ঢাকার উৎস কোথায়? জল ঢাকা বিদাং হ্রদ, সিকিমের পার্বত্য অঞ্চলে, এখানে দেখুন ভালো করে, সিকিম রয়েছে এখানে, তো সিকিমের বিদাং হ্রদের কাছে এটা উৎপত্তি হয়েছে। যমুনা নদীতে গিয়ে মিশেছে বাংলাদেশে, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ঋষিলা এটা গুরুত্বপূর্ণ উপনদী, এবং জলঢাকা, লিচু এবং দিচু, এই দুটো নদীর হচ্ছে মিলিত প্রবাহ জলঢাকা। এবার রায়ডাক, এটা ভুটানের দিক থেকে আসছে, আমরা চিত্রে দেখতে পাচ্ছি এইখানে। ভুটানে চোমলহরি পর্বত, চোমলহরি পর্বত, সেখান থেকে রায়ডাকের উৎপত্তি হয়েছে। বাংলাদেশে গিয়ে ব্রহ্মপুত্রতে এটা মিশেছে। জলপাইগুড়ি, কোচবিহারের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। চুখা জলবিদ্যুৎ প্রকল্প, এটা কিন্তু রায়ডাকের উপর রয়েছে, এটা মনে রাখবেন, চুখা জলবিদ্যুৎ প্রকল্পটা রায়ডাকের উপর। এবার কালজানি, কালজানি কার উপনদী বললাম? তোরসার উপনদী কালজানি, কালজানি তোরসার উপনদী। এবং এটা আলাইকুড়ি, ডিমা, এই দুটো নদীর মিলিত প্রবাহ হচ্ছে কালজানি। বাংলাদেশে সংকোষ নদীতে গিয়ে এটা মিশেছে। এছাড়া মেচি, নেপালে উৎপত্তি হচ্ছে মেচি, যেটা মহাভারত পর্বত শ্রেণী থেকে উৎপত্তি হয়েছে। এবং এটার গুরুত্বটা কোথায়? মেচি হচ্ছে ভারত এবং নেপালের সীমানা নির্ধারণকারী নদী। মেচি হচ্ছে ভারত এবং নেপালের সীমানা। ভারত এবং নেপালের ডান দিকের সীমানা, আর বাম দিকের যে সীমানাটা সেটা হচ্ছে কালী নদী। ডান দিকে মেচি, বাম দিকে কালী নদী, ভারত নেপালের সীমানা। সংকোষ, সংকোষ অবশ্যই পূর্বতম নদী, পিএসসি যাই নিক না কেন, কিন্তু পূর্বতম নদী অবশ্যই সংকোষ। এবং এটা পশ্চিমবঙ্গ আসামের সীমানার সাথে সাথে
আন্তর্জাতিক ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এবং ভুটানের সীমানা নির্ধারকও বটে। সংকোষ পশ্চিমবঙ্গ এবং ভুটানের সীমানা নির্ধারকও বটে। এই এবার আত্রেই, এটা শিলিগুড়ির কাছে উৎপত্তি হয়েছে। বাংলাদেশে চলে গেছে। পুনর্ভবা, এটা বাংলাদেশে উৎপত্তি হয়েছে। তো এইগুলো হচ্ছে উত্তরবঙ্গের নদ নদীর বিবরণ, এবং আমরা অবশ্যই এখানে ম্যাপটা, মানচিত্রটা মিলিয়ে দেখে নেব পরপর কোনটা কি রয়েছে। এবার চলে আসবো আমরা মালভূমি অঞ্চল থেকে উৎপন্ন বৃষ্টির জলে পুষ্ট নদ নদী। সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যই কোনটা? পার্বত্য অঞ্চলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? দামোদর। দামোদরের দৈর্ঘ্য কত? দামোদরের দৈর্ঘ্য 541 কিলোমিটার। মনে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। 541 কিলোমিটার, যথেষ্ট বড়। ঝাড়খণ্ডে পালামৌ জেলার খামারপোত পাহাড় থেকে দামোদরের উৎপত্তি হয়েছে। ভাগীরথী হুগলিতে গিয়ে কিন্তু মিশেছে উলুবেড়িয়ার কাছে। কোন কোন জেলার উপর দিয়ে প্রবাহিত? এখানে আমরা ম্যাপটা দেখলেই বুঝতে পারবো। বাঁকুড়া, বর্ধমান, হুগলি। উপনদী কি কি রয়েছে দামোদরের? খুব গুরুত্বপূর্ণ। বরাকর, কোনার, বোকারো দামোদরের উপনদী। পশ্চিমবঙ্গে দুঃখ বলা হতো। দুর্গাপুর বাঁধটা এই নদীর উপর রয়েছে। প্রধান শাখা নদী হচ্ছে মুন্ডেশ্বরী, যেটা রূপনারায়ণে গিয়ে মিশেছে। এগুলো আমাদের দামোদর সম্পর্কে মনে রাখতে হবে। তারপরে আসছে অজয়। বিহারের মুঙ্গের জেলার থেকে উৎপন্ন হয়েছে, এবং এটা ভাগীরথী হুগলিতে গিয়ে মিশেছে কাটোয়া। কাটোয়া শহরের কাছে ভাগীরথী হুগলিতে গিয়ে মিশেছে অজয়। বর্ধমান এবং বীরভূম এই দুটো জেলার উপর দিয়ে অজয় প্রবাহিত। বর্ধমান বীরভূমের উপর দিয়ে প্রবাহিত। এরপর রূপনারায়ণ। রূপনারায়ণের দৈর্ঘ্য মাত্র 80 কিলোমিটার। দ্বারকেশ্বর এবং শিলাবতী আমরা এখানে দেখলে বুঝতে পারবো। এখানে এই যে দ্বারকেশ্বর আসছে, এখান দিয়ে শিলাবতী আসছে। এই তারপরে এই যে মিশেছে এই যে অংশটা, এটা হচ্ছে রূপনারায়ণ। দ্বারকেশ্বর এবং শিলাবতী। এখন প্রশ্ন হতে পারে, দ্বারকেশ্বর শিলাবতী যে মিলছে, এটা কোন শহরের কাছে মিলছে? দ্বারকেশ্বর শিলাবতী কোন শহরের কাছে মিলছে? তো সেটা হচ্ছে ঘাটাল।
মেদিনীপুরে ঘাটালের কাছে, শহর বললে ভুল হবে, জায়গাটা জিজ্ঞাসা করা হতে পারে। বা এই যে অজয় নদী কাটোয়াতে মিশেছে, দামোদর উলুবেড়িয়ার কাছে মিশেছে, এইগুলো আমাদের একটু পয়েন্ট আউট করতে হবে। রূপনারায়ণের প্রধান উপনদী হচ্ছে মুন্ডেশ্বরী। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুন্ডেশ্বরী এসে রূপনারায়ণ এসে মিলেছে, তো এটা গুরুত্বপূর্ণ। এরপর ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী ত্রিকুট পাহাড় থেকে উৎপন্ন হয়েছে, ঝাড়খণ্ডে সাঁওতাল পরগনা ত্রিকুট পাহাড়ে। বীরভূম মুর্শিদাবাদের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং যেটা সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়, ময়ূরাক্ষীর ওপর কিন্তু দুটো গুরুত্বপূর্ণ বাঁধ আছে। বলতে পারবেন কোন দুটো গুরুত্বপূর্ণ বাঁধ ময়ূরাক্ষীর ওপর রয়েছে? তো তিলপাড়া। তিলপাড়া আর তিলাইয়া তো না, তিলাইয়া বরাকরের ওপর রয়েছে। আর কি মেসেঞ্জার, মানে কানাডা ম্যাসেঞ্জর, একটা আছে। ম্যাসেঞ্জর হ্যাঁ, আর তিলপাড়া, এই দুটো হচ্ছে ময়ূরাক্ষীর উপর। এটা খুব গুরুত্বপূর্ণ, বারবার প্রশ্ন হয়। সুবর্ণরেখা। সুবর্ণরেখা পশ্চিমবঙ্গের উপর দিয়ে খুব অল্পই প্রবাহিত হয়েছে, মাত্র 83 কিলোমিটার। ছোটনাগপুর মালভূমিতে উৎপন্ন হচ্ছে, এবং এটা কিন্তু ডাইরেক্ট বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে, কোথাও মেশেনি। আমরা ছবিটা দেখলেই বুঝতে পারবো। পশ্চিম মেদিনীপুরের ওপর দিয়েই কিন্তু এটা শুধুমাত্র প্রবাহিত। আর একটা বিষয় কি, কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে সুবর্ণরেখা। এটা অবশ্যই মনে রাখবেন, কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। আর হুড্রু জলপ্রপাত, এটা কিন্তু সুবর্ণরেখার উপরে রয়েছে হুড্রু জলপ্রপাত, এটাও অবশ্যই মনে রাখতে হবে। এছাড়া কংসাবতী রয়েছে, কংসাবতী, কাঁসাইও বলা হয় অনেক সময় এটাকে। ছোটনাগপুর মালভূমি থেকে কংসাবতী উৎপন্ন হয়েছে, এবং এখানে দেখব আমরা কেলেঘাই নদীটা এখান দিয়ে প্রবাহিত হয়ে আসছে। কেলেঘাই, এই যে এর কোর্সটা ছোট, কেলেঘাই এবং এই কংসাবতী বা কাঁসাই এবং কেলেঘাই, এই দুটো নদী মিলিত হয়ে এখানে হলদি নদী হিসেবে প্রবাহিত হচ্ছে। হলদি নদীর যে দৈর্ঘ্য সেটা খুব ছোট, আমরা এখানে দেখতে পাচ্ছি। মূলত এই কংসাবতী এবং কেলেঘাই, এই দুটোর কোর্সটা মিলে হলদি নদী, সেটা ভাগীরথী হুগলিতে গিয়ে মিশেছে। এবং এটা কিন্তু বঙ্গোপসাগর থেকে কাছে, মানে কলকাতা বন্দর আসতে গেলে এখানে অনেকটা আসতে হবে কলকাতা বন্দর, কিন্তু হলদিয়া বন্দর, এই কারণে কিন্তু হলদি নদীর এই জায়গাটাতে
হলদিয়া বন্দরটা এই কারণে এখানে তৈরি করা হয়েছে, কারণ এটা অনেক বেশি কাছে। তো এই কাঁসাই বা কংসাবতী এবং কেলেঘাই এই দুটো নদীর মিলিত প্রবাহ হচ্ছে হলদি। তাহলে হলদির গুরুত্বটা কোথায়? এখানে বন্দর রয়েছে এবং এটা হলদিয়া শিল্পাঞ্চল তৈরি করা সম্ভব হয়েছে এই বঙ্গোপসাগরের কাছাকাছি অবস্থানের জন্য। এছাড়া এখানে আরেকটা নদী আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে শিলাবতী। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। পুঞ্চা অঞ্চল থেকে, পুরুলিয়ার পুঞ্চা অঞ্চল থেকে এটা উৎপত্তি হয়েছে। দ্বারকেশ্বর, দ্বারকেশ্বরটা পুরুলিয়ার তিলবনি পাহাড়ের কাছে উৎপন্ন হয়েছে। শিলাবতীতে গিয়ে মিশেছে, শিলাবতীর সাথে মিশেছে দ্বারকেশ্বর, শিলাবতী। তো এই দ্বারকেশ্বর নদী, দ্বারকেশ্বরের আরেকটা নাম আছে, সেটা বলতে পারবেন? দ্বারকেশ্বরের আরেকটা নাম কি? দ্বারকেশ্বরের আরেকটা নাম হচ্ছে ধলকিশোর। ধলকিশোর। এছাড়া কিছু ছোটখাটো নদী আছে, যেমন কোপাই নদী। কোপাই বীরভূমে নদী, ময়ূরাক্ষীর উপনদী। ব্রাহ্মণী উড়িষ্যার রৌরকেল্লার কাছে উৎপন্ন হয়েছে, মুর্শিদাবাদের কাছে, দ্বারকার কাছে এসে এটা মিলেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণী। তো এই যে অবস্থানগুলো, আমরা যদি ম্যাপটা খুব ভালো করে স্টাডি করে নিই, তাহলে আমাদের কিন্তু কোনো সমস্যা থাকবে না। এই যেসব পরপর আসছে, ময়ূরাক্ষী, অজয়, দামোদর, দ্বারকেশ্বর, শিলাবতী, কংসাবতী, কেলেঘাই, সুবর্ণরেখা, একেবারে উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, যে কোনো রকমভাবে যখনই যেমনই প্রশ্ন আসুক না কেন, আমরা কিন্তু সেটার উত্তর খুব সহজে করে দিতে পারবো। এরপর আমরা চলে আসবো ভাগীরথীর পূর্ব দিকের যে নদী আছে সেইগুলো। এখানে আমরা দেখতে পাচ্ছি মাথাভাঙা। মাথাভাঙা এটা বাংলাদেশে পদ্মা থেকে উৎপন্ন হচ্ছে, এই যে দেখতে পাচ্ছি আমরা, বাংলাদেশে দিয়ে প্রবাহিত, তারপরে এটা ভারতে প্রবেশ করেছে। এর একটা শাখা এই যে ইছামতি, ইছামতি, এটা কালিন্দী নদীতে গিয়ে মিশেছে। আরেকটা শাখা চূর্ণী, সেটা গিয়ে মিশেছে ভাগীরথী হুগলিতে। এখানে দেখা যাচ্ছে, ম্যাপটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। মাথাভাঙা উৎপত্তি হচ্ছে পদ্মাতে, বাংলাদেশে। সেটা কিছুটা প্রবাহিত হয়ে এসেছে, দুটো ভাগে ভাগ হয়েছে। একটা চূর্ণী নামে চলে গেছে ভাগীরথী হুগলিতে, আর একটা ইছামতি নামে চলে গেছে কালিন্দী নদীতে। ঠিক আছে,
খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমরা ইছামতি, চূর্ণী, মাথাভাঙা তিনটেরই অংশটা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া এখানে আমরা দেখব জলঙ্গি। জলঙ্গি এটাও পদ্মাতে উৎপন্ন হয়েছে, ভাগীরথী হুগলিতে এসে মিশেছে এখানে। তো এই হচ্ছে জলঙ্গির প্রবাহ পথ, এবং এগুলোকে আমরা সবই কি বলছি, পূর্ব দিকের নদী এবং পশ্চিম বাহিনী নদী। এরপর আমরা চলে আসব দক্ষিণে, একেবারে দক্ষিণে। এই যে দেখতে পাচ্ছি আমরা সুন্দরবন অঞ্চলের নদ নদী বা জোয়ারের জলে পুষ্ট নদ নদী, বিদ্যাধরী, মাতলা, পিয়ালি, রায়মঙ্গল, সপ্তমুখী, এগুলো। সুন্দরবন অঞ্চলের প্রধান নদী যদি বলা হয় তাহলে সেটা কিন্তু মাতলা। মাতলা ওইটাকে সুন্দরবনের আতঙ্কের নদী বলা হয়, বন্যাপ্রবণ। এছাড়া এইগুলো গুরুত্বপূর্ণ, বিদ্যাধরী, মাতলা, এইগুলো। এখন নদ নদীর ক্ষেত্রে একটা প্রশ্ন খুবই জিজ্ঞাসা করা হয়, সেটা হচ্ছে কোন নদীর তীরে কোন শহর রয়েছে। হুগলির তীরে প্রচুর শহর আছে, কলকাতা, হাওড়া, ব্যারাকপুর, চন্দননগর, ত্রিবেণী। আরেকটু উত্তর দিকে ভাগীরথী। কতটা বললাম ভাগীরথী? ধুলিয়ান থেকে কতটা ভাগীরথী আর কতটা হুগলি? কোন জায়গা থেকে হুগলি, কোন জায়গাটা ভাগীরথী? ওই যে নবদ্বীপ ঠিক বললেন না, ঠিক ওই ঠিক, অবধি হচ্ছে ভাগীরথী। ভাগীরথী। তাহলে সেই পর্যন্ত কি কি শহর রয়েছে? নবদ্বীপ রয়েছে, শান্তিপুর রয়েছে, পলাশী, বহরমপুর, এই শহরগুলো ভাগীরথী। দামোদরের তীরে শিল্প শহরগুলো রয়েছে, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, বর্ধমান, দামোদরের তীরে। অজয়ের তীরে ইলামবাজার এবং কেন্দুলি, অজয়ের তীরে ইলামবাজার। মহানন্দার তীরে ইংরেজ বাজার, মালদা, ইসলামপুর, এইগুলো। ইছামতির তীরে বসিরহাট, টাকি, বনগাঁ, এই যে ইছামতি মাথাভাঙা থেকে বেরিয়েছে এইটা। দ্বারকার তীরে রামপুরহাট এবং তারাপীঠ। চুরিনীর তীরে রানাঘাট, শান্তিপুর, চাকদহ। ময়ূরাক্ষী বীরভূমে, সাঁইথিয়া এবং সিউড়ি। রূপনারায়ণ, কোলাঘাট, তমলুক, ঘাটাল, মহিষাদল, এগুলো সব রূপনারায়ণতে। কৃষ্ণনগর জলঙ্গির তীরে, কোচবিহার শহর তোরসার তীরে, বালুরঘাট শহর আত্রাই নদীর তীরে, শিলিগুড়ি শহরটা মহানন্দা এবং বালাসন এর মিলিত অংশের পাশে, জলপাইগুড়ি, তিস্তা এবং করলা, বাঁকুড়া হচ্ছে গন্ধেশ্বরী এবং দ্বারকেশ্বর, কাটোয়া, ভাগীরথী এবং অজয়। তো এইগুলো হচ্ছে সব প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এখন বহুমুখী নদী পরিকল্পনার ক্ষেত্রে যে প্রশ্নগুলো হয়, যেমন মুকুটমণিপুর, মুকুটমণিপুর জলাধার এটা কোন নদীতে রয়েছে? কংসাবতী। কংসাবতী। মুকুটমণিপুর এখানে এই যে কংসাবতী আমরা দেখছি প্রবাহটা, বা কাঁসাই, মুকুটমণিপুর। এটা প্রশ্ন হয় প্রচুর। দামোদরের ওপর, বরাকরের ওপর বলা যায়
মাইথন, পাঞ্চেত। আর তিলাইয়া জলাধারটা এটা কিন্তু ঝাড়খণ্ডে রয়েছে, মনে রাখবেন। কোনারটাও ঝাড়খণ্ডে রয়েছে। দুর্গাপুর ব্যারেজটা রয়েছে পশ্চিমবঙ্গে। কিছু জলাশয় যেটা গুরুত্বপূর্ণ, যেমন রসিক বিল। রসিক বিল এটা কোন জেলাতে রয়েছে? রসিক বিল হচ্ছে কোচবিহারে রয়েছে। পরিযায়ী পাখি বিভিন্ন প্রজাতির দেখতে পাওয়া যায়। বল্লভপুর ঝিল এটা রয়েছে বীরভূমে। বল্লভপুর অভয়ারণ্য রয়েছে। গাজলডোবা এটা জলপাইগুড়িতে। তিস্তা নদীর ওপরে জলাধার তৈরি করা হয়েছে, সেটার নাম হচ্ছে গাজলডোবা। তো এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, সরাসরি প্রশ্ন করা হয় এবং ইন্টারভিউর ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন প্রচুর করা হয়। ওকে, তো নদ নদী সংক্রান্ত যে আলোচনা সেটা কমপ্লিট করছি। কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ স্যার, ব্যাপারটা হচ্ছে মনে থাকে না, মানে এই নদীগুলো। না, এগুলো তো লিখে 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 লিখে, এবং যেটা প্রথমেই বললাম ম্যাপ ড্রয়িং খাতায় ড্র করে নিতে হবে। এবং আগামী দিনে দেখবেন যখন প্রশ্নের মান একটু বাড়বে তখন কিন্তু সিকোয়েন্স জিজ্ঞাসা করা হবে। ম্যাপ একদম চোখের সামনে ভাসবে, চোখ বুঝলে এমনভাবে ম্যাপটা তৈরি করতে, ম্যাপ স্টাডি করতে হবে। খাতায় ড্রয়িং করে নেবেন। সব থেকে সহজ পদ্ধতি, সব থেকে অল্প সময়ে সব থেকে বেশি ভালো স্মৃতিতে থাকবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।